ঝামেলা নেই রান্নায়। এত সহজেই? তাহলে নিশ্চয়ই সিঙ্গার মাইক্রোওয়েভ ওভেন। স্বাচ্ছন্দ্য জীবনের অঙ্গীকার। তাহলে সিঙ্গার রেফ্রিজারেটর ও ফ্রিজার। Picture crystal clear. Technology super. So, Singer Color Television. পথ ভুলে? পথ ভুলে নয়, গতিময় শতাব্দীর উপযোগী হয়ে। সিঙ্গার মোটরসাইকেল এনেছে নতুন গতি এই বাংলাদেশে। সিঙ্গার। সুপ্রিয় দর্শকবৃন্দ, শুভেচ্ছা, স্বাগতম। চিত্রগ্রাহক হিসেবে আমাদের চলচ্চিত্র শিল্পে তার নাম উচ্চারিত হয় শ্রদ্ধা ভরে। চলচ্চিত্রকার হিসেবে দেশীয় চলচ্চিত্রে প্রচলিত ধারার বিপরীতে একজন বরিষ্ঠ সৈনিক হিসেবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আমরা বলছি আব্দুস সামাদের কথা। প্রযোজক, পরিবেশক, কাহিনী, চিত্রনাট্য, সংলাপ রচয়িতা এবং চলচ্চিত্রকার আব্দুস সামাদকে নিয়ে শুরু হচ্ছে চলচ্চিত্র বিষয়ক সাপ্তাহিক আয়োজন আমার ছবি। সাল চলচ্চিত্র মুক্তি পেল। ছবির নাম সূর্যগ্রহণ। সাদা কালোয় নির্মিত এই ছবিটির নাম থেকে বোঝা যায় একটি ভিন্ন ধারার ছবি। ছবিটি নির্মাণ করলেন একজন পরিচালক, যিনি আমাদের দেশের চলচ্চিত্র শিল্পের একজন প্রবীণ চিত্রগ্রাহক, আব্দুস সামাদ। সামাদ ভাই, চলচ্চিত্রাঙ্গনে আপনার পরিচিতি অনেক দিনের। প্রবীণ চিত্রগ্রাহক হিসেবে এবং সফল চিত্রগ্রাহক হিসেবে অনেক ছবি দেখেছি, সুপারহিট করেছে। শুধু তাই নয়, সৃজনশীল দিক থেকেও ছবিগুলো অত্যন্ত প্রশংসিত হয়েছে। এরপরেও পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করলেন কেন? অ্যাকচুয়ালি হয় কি, যেহেতু পরিচালক ক্যাপ্টেন অফ দ্য শিপ এবং তার ধ্যান ধারণার উপরে চলচ্চিত্র তৈরি হয়ে থাকে, এর বক্তব্য, এর অবকাঠামো তৈরি বা এস্থেটিক্যাল সাইড সম্পূর্ণটা ডিপেন্ড করে পরিচালকের উপর। তো আমি যখন ইংল্যান্ড থেকে আসি এখানে লেখাপড়া শেষ করে, তখন ক্যামেরার কাজ করেছি বটে, কিন্তু আমার যে আইডিয়াস গুলো ছিল সম্পূর্ণটা কমিউনিকেট করা মুশকিল হয়ে যেত আমাদের পরিচালকদের সঙ্গে। তার জন্য ভাবলাম যে নিজে একটা কিছু করা উচিত, এবং করতে গিয়ে আমার একটি ধারণা ছিল যে একটা ভিন্ন স্বাদের কিছু একটা করব। কারণ হয় কি, আমাদের দেশের টেকনোলজি যে আমরা ব্যবহার করি সাধারণত এটা সাবকন্টিনেন্টের প্রভাবে প্রভাবান্বিত হয়ে থাকে। নিজের দেশের আইডেন্টিটি ক্রিয়েট করার জন্য আমাদের ফিল্ম মেকিং এর স্টাইলটাও আমাদের দেশের জীবন ধারার সঙ্গে খাপ খেয়ে একটু
পৃথক বা ভিন্ন স্বাদের না করলে আমাদেরকে লোকজন জিজ্ঞাসা করবে কেন, বা আমাদের ছবি আইডেন্টিফাই হবে কিভাবে যেটা বাংলাদেশি ছবি। বাড়ির জমিদার বেটারাও তো অনেক পাপ করেছিল, কি করেনি? বল, মাথা নিচু করে আছিস কেন? বলতে পারিস না হ্যাঁ হ্যাঁ পাপ করেছিল? অত্যাচার করেছিল, আমাদের ঘরের মেয়েদের বেইজ্জত করেছিল, খাজনা না দিলে পিঠে চাবুক মেরেছিল। এগুলো সত্যি কিনা বল। বাণিজ্যিক বিবেচনায় সূর্যগ্রহণ হয়তো ততটা সফল হয়নি, তবে ছবি নির্মাতা হিসেবে আব্দুস সামাদ পেয়েছেন স্বীকৃতি, খ্যাতি আর সম্মান। এই ছবিটির জন্য 1976 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ চিত্রগ্রাহক সাদা কালো এই হিসেবে পুরস্কৃত হন চিত্রগ্রাহক আব্দুস সামাদ। একই ছবির জন্য একই বছরে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ শিল্প নির্দেশক হিসেবে পুরস্কার পান আব্দুস সবুর। আপনার কাছ থেকে আমরা জানতে চাইব সূর্যগ্রহণের বিষয়বস্তু সম্পর্কে। সূর্যগ্রহণের বিষয়বস্তু ছিল যারা স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে, যারা প্রাণ দিয়েছে, যারা দিন রাত অনিদ্রা করে দেশ মাতৃকাকে রক্ষা করেছে, তারা যখন ফিরে আসলো তাদের ক্যালিবার অনুযায়ী কোথাও কিন্তু চাকরি পাওয়া সম্ভব হয়ে উঠল না, ফলে তাদের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন দেখা দিল। আমার ধারণা ছিল যে এদেরকে রিহেবিলিটেশন করতে হবে, তাদের নেতৃত্ব দেওয়ার যখন ক্ষমতা আছে, শক্তিটা যদি একত্রীকরণ করা যায় তাহলে তারা হয়তো কেউ সম্পদ, কেউ শক্তি, কেউ মেধা, কেউ ভালোবাসা সবকিছু দিয়ে একটা পূর্ণাঙ্গ সমাজ তৈরি করা যাবে। এই ছিল এই ছবির আইডিয়া। আমরা দুজন একত্রে থাকলে কি না করতে পারি। পরিস্থিতির শিকার হয়ে ওরা পরাজয় মেনে নেয় বটে, কিন্তু এই আত্মাহুতি কি প্রতিবাদ নয়? এক একটি ব্যক্তিগত প্রতিবাদ স্বার্থতন্ত্রের দেয়াল ভাঙছে, ভাঙবেই। 1976 সালে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির শ্রেষ্ঠ চিত্রগ্রাহক সাদা কালো শাখায় পুরস্কৃত হলেন আব্দুস সামাদ সূর্যগ্রহণের জন্য। সূর্যগ্রহণের পর 3টি বছর অতিক্রান্ত হল। 1979 সাল মুক্তি পেল আব্দুস সামাদের দ্বিতীয় ছবি সূর্য সংগ্রাম। এই ছবিতে চলচ্চিত্রকার আব্দুস সামাদকে আমরা পেলাম আরো মেধাবী চলচ্চিত্রকার হিসেবে। আমরা লক্ষ্য করলাম সামাজিক দায়িত্ব পালনে একজন চলচ্চিত্রকারের যে অঙ্গীকার, সেই অঙ্গীকার পূরণে তিনি আরো এক ধাপ এগিয়ে গেছেন। সামাদ ভাই, আপনার কাছ থেকে জানতে চাইব সূর্যগ্রহণের পর সূর্য সংগ্রাম কেন? অ্যাকচুয়ালি আমার ধারণা যেটা কি, আমাদের দেশের এগ্রিকালচার নির্ভরশীল, কৃষি নির্ভরশীল অর্থনৈতিক ব্যবস্থা, তাই আমি ভাবছিলাম কি যে ল্যান্ড রিফর্ম করা যায় এবং কোঅপারেটিভ যদি করা যায় তাহলে হয়তো লোকগুলির মধ্যে কালচারাল আদান প্রদান হবে এবং 3 মাস যে কাজ করবে সেই টাকাটা দিয়ে অন্তত 9 মাস চলতে পারবে। সমষ্টিগতভাবে বাঁচা সহজ হয়, ইন্ডিভিজুয়ালি আমাদের দেশে, অনুন্নত দেশে অন্তত পক্ষে বাঁচা খুব কঠিন। সেই থেকে মুক্তি পাওয়ার একমাত্র হলো অর্থনৈতিক মুক্তি। সেই অর্থনৈতিক মুক্তিতে একদিনে আসবে না, আমাদেরই কাজ করতে হবে। অথবা এগ্রিকালচার ওরিয়েন্টেড কোনো কাজ যদি আমরা না করতে পারি তাহলে আমাদের এই বিশাল জনসংখ্যা, যেটা 80% হইল ইলিটারেট, অশিক্ষিত, শিক্ষার অভাব, তারা বুদ্ধিমত্তা আছে, ইন্টেলিজেন্ট, সবকিছুই আছে, কিন্তু শুধু ইন্টেলিজেন্ট দিয়ে তো কাজ করা যায় না। এটা একটা বৈজ্ঞানিক সোসাইটি এবং পৃথিবীটা বিজ্ঞানসম্মত চিন্তা ভাবনার উপরে নির্ভরশীল এবং অর্থনীতি ও বিজ্ঞানসম্মত চিন্তা ভাবনার উপরেই আসে, ভাববাদের উপরে আর কিছুই নাই। সেই চিন্তা থেকে আমি সূর্য সংগ্রাম তৈরি করেছিলাম। আমার সোজা কথা, যতদিন পর্যন্ত ওই বাড়ির জমির আল ভাঙতে না পারবে ততদিন পর্যন্ত আমরা আমাদের জমির আল ভাঙবো না। আমি বলছি, ততদিন তোমরা তোমাদের জমির আল ভেঙে সবাই একত্রে না দাঁড়াবে ততদিন ওদের সাথে মোকাবিলা করতে পারবে না। ওদের হাতের চাবুক ছিনিয়ে আনতে হলে তোমাদের সবার হাত একত্রে হতে হবে। এবং এই ছবিটি মস্কো ফিল্ম ফেস্টিভ্যালে গিয়েছিল এবং টেকনিক্যাল এক্সেলেন্সের জন্য এটা পুরস্কৃত হয়েছিল 1979 সালে। তার সঙ্গে ডুমুরে ফুলও একটা ছবি চিলড্রেন্স বিভাগে পুরস্কৃত হয়েছিল সুভাষ দত্তের।
পথ ভুলে নয়, গতিময় শতাব্দীর উপযোগী হয়ে। সিঙ্গার মোটরসাইকেল এনেছে নতুন গতি এই বাংলাদেশে। সিঙ্গার। ঝামেলা নেই রান্নায়, এত সহজেই? তাহলে নিশ্চয়ই সিঙ্গার মাইক্রোওয়েভ ওভেন। স্বাচ্ছন্দ্য জীবনের অঙ্গীকার। তাহলে সিঙ্গার রেফ্রিজারেটর ও ফ্রিজার। আমরা লক্ষ্য করেছি আপনার এই দুটো ছবিতেই গল্পের ব্যাপারে, শব্দ ব্যবহারে, আলোক সম্পাতে, এমনকি মনস্তাত্ত্বিক বিশ্লেষণের দিক থেকেও অন্য যে কোনো ছবি থেকে আলাদা। যখন ছবিগুলো শুরু করেছিলেন, সূর্যগ্রহণ, সূর্য সংগ্রাম, তখন কি চিন্তা করেছিলেন 2 পর্বে এটাকে শেষ করবেন? না, আমার চিন্তাটা ছিল 3 পর্বেরই। তা আমাদের দেশে হয় কি, আমাদের নাটক অবলম্বনে আমরা ছবি তৈরি করি। সাধারণত দেখা যাবে যে আমরা যখন ছবি তৈরি করি, আমরা ডায়লগ পিকচারাইজ করার, সংলাপ পিকচারাইজ করার চেষ্টা করি এবং সংলাপের মাধ্যমে স্টোরি বলার চেষ্টা করি। শর্ট ওয়াইজ বা সিনেমাটোগ্রাফিক্যালি এটা করতে চেষ্টা করি না। অতএব মনস্তত্ত্ব আসে না। সূর্যগ্রহণ, সূর্য সংগ্রাম আমি শর্ট ডিভিশনের মাধ্যমে সিনেমেটিক ওয়েতে এটাকে ইন্টারপ্রিট করার জন্য ক্যারেক্টারের বৈশিষ্ট্য আমাকে ধরতে হয়েছে। বৈশিষ্ট্য ধরলেই ওইখানে দেখা যাবে যে সাইকোলজিক্যাল একটা ইফেক্ট এসে গেছে। মানুষ একজন থেকে আরেকজনের এই পৃথক বা ভিন্ন সত্তা হওয়ার একমাত্র কারণ হল রিসিপ্টেন্ট কোয়ালিটি। সে যেভাবে গ্রহণ করে সমাজকে, ভিন্ন জনে ভিন্নভাবে গ্রহণ করে থাকে। এই ভিন্নতা যদি না আনতে পারি আমরা ছবিতে, তাহলে আমাদের ছবি ইন্টারন্যাশনালি স্বীকৃতি পাওয়া খুব কঠিন হবে। ওর মাথায় অতটা বুদ্ধি নেই বলেই এখনো সত্যি কথাটা সোজাসুজি বুঝে। ওকে থামিয়ে দিও না মামিমা। কে তোমার মামিমা? অসভ্য ইতর ছোট লোকদের সঙ্গে যার চলাফেরা। ওরা কিন্তু সংখ্যায় অনেক, যে কোনো দিন তোমাদের টুটি টিপে ধরতে পারে। ছোট লোক বলে অত চেঁচিও না। থামো। এখানে কে ডেকেছে তোমাকে? আমাদের সাথে বসে খাওয়ার অধিকার তো তোমার নেই। কিসের অধিকার? কেন জন্মে? তোর মার কুকীর্তির রক্ত তোর গায়ে। চুপ করো। ভেবেছিস তোর বাপের কুকীর্তির কথা? ভেবেছিস সেসব আভিজাত্যের জৌলুস দিয়ে ঢেকে রাখবি? জাফর, তোর ছোট লোক। মামিমা, আর কোনদিন আমার মার সম্পর্কে এই ধরনের কথা বললে, যে সম্পত্তির অহংকারে তোমরা বলো, সেই সম্পত্তি আমি জ্বালিয়ে পুড়িয়ে ছাড় করে দেবো। কলঙ্কিনীর সন্তান। আমি তোকে ঘৃণা করি। সাহেব, আয়। শিরিন, চলে এসো। 1979 সালে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির পুরস্কারে সূর্য সংগ্রামের জন্য শ্রেষ্ঠ কাহিনী এবং সংলাপ রচয়িতা হিসেবে পুরস্কৃত হয়েছেন সূর্য সংগ্রামের পরিচালক আব্দুল সামাদ। সঙ্গীতের জন্য একই ছবির জন্য নির্বাচিত হয়েছেন রাজা শ্যাম, এবং আমরা আরো লক্ষ্য করেছি এই ছবির জন্য শ্রেষ্ঠ শিল্প নির্দেশক হিসেবে পুরস্কৃত হয়েছেন আব্দুল সবুর। সামাদ ভাই, পরপর দুটো ছবি বাণিজ্যিকভাবে ব্যর্থ হলো, এরপর
আপনার অনুভবে উপলব্ধিতে কি পরিবর্তন আসলো? অ্যাকচুয়ালি যখন আমি ছবি তৈরি করেছিলাম, আমাদের দেশের সাংস্কৃতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক প্রেক্ষাপট বা সামাজিক প্রেক্ষাপট বা অর্থনৈতিক প্রেক্ষাপটে এটা যে খুব একটা ভালো ব্যবসা করবে বা এটার গ্রহণযোগ্যতা খুব একটা হবে, এই ধারণা আমি কখনো করিনি। অতএব মোটামুটি ভাবে এই ছবিতে একেবারে ফ্লপ গেছে তা না, টাকাটা কিছু লস গেছে যেটা এক্সপেক্ট করা যেত, কিন্তু সুস্থভাবে যদি এর পরিবেশনা করা যেত, ডিস্ট্রিবিউশন করা যেত, বা বিদেশের যদি সাহায্য সহায়তায় যে ষড়যন্ত্র আমাদের দেশে হয় সাধারণত ভালো ছবির বিরুদ্ধে, এই ষড়যন্ত্রগুলি যদি না থাকতো তাহলে হয়তো আরেকটা ছবি করা যেত। তবে হ্যাঁ, ভালো কিছু দিয়ে আমাদের যে অবস্থায় আমরা এসে দাঁড়িয়েছি সাংস্কৃতিক অবক্ষয়ের মধ্যে, সেইখানে ভালো কিছু দিয়ে মাল্টিমিলিয়নিয়ার হওয়ার আশা করাটা উচিত হবে না, কারণ এই প্রক্রিয়াটাই নাই। অতএব মোটামুটি ভাবে চলে মিডল ক্লাসের লোকজনের যে জীবনের যে গতি, সেইটাকে ব্যাহত না করে যদি চলা যায় এবং ভালো কিছু করা যায়, তা আমার মনে হয় দেশের জন্য সুফল বয়ে আনবে এবং চলচ্চিত্রের জন্য সুফল বয়ে আসবে। আমাদের দুর্ভাগ্য হয় যে কন্টিনিউশন প্রসেসটা আমাদের নেই এই জন্যে যে আমরা তো আর সবাই মিডল ক্লাস, আমাদের কেউ প্যাট্রোনাইজ করতেও আসে না, এবং সরকার প্যাট্রোনাইজ না করলে চলচ্চিত্র বা যে কোনো আর্ট বা সাহিত্য একে সাবলীল বা স্বয়ংসম্পূর্ণ করা সম্পূর্ণ অসম্ভব। আমি সব লিখে আনবো, তুমি আর কিছুই পারবে না। চলো, তুমি যেও না, তুমি যেও না, শোনো, তুমি যেও না, তুমি যেও না, তুমি যেও না, শোনো। সূর্য সংগ্রামের মুক্তির পর অতিক্রান্ত হল 8টি বছর। 1981 সাল মুক্তি পেল শেরি ফরহাদ। শীর্ষ তারকাদের সমন্বয়ে বিশাল বাজেটে তৈরি হল শেরি ফরহাদ। শেরি ফরহাদের মাধ্যমে চলচ্চিত্রকার আব্দুস সামাদ প্রমাণ করলেন, চলচ্চিত্রের ভাষা আয়ত্তে থাকলে, চলচ্চিত্রকারের সামাজিক দায়িত্ববোধ এবং অঙ্গীকারের কথা মনে থাকলে প্রেমের ছবিতেও, প্রেমের ভাষাতেও প্রতিবাদের ভাষা আনা সম্ভব। কিন্তু আমরা লক্ষ্য করলাম শেরি ফরহাদ আমাদের দেশে মুক্তি পাওয়ার পর যতটা আলোচিত হওয়ার কথা, যতটা জনপ্রিয় হওয়ার কথা, ততটা হলো না। জনপ্রিয় লোক কাহিনী, লোকগাথা শেরি ফরহাদ, এই শেরি ফরহাদের প্রতি আকৃষ্ট হলেন কেন? অ্যাকচুয়ালি শেরি ফরহাদ পরে মনে হলো যে এখানে একটা জিনিস কাজ করছে ফেরদৌসির মধ্যে, সেটা হলো শিল্পী বড় না সম্রাট বড়। যদি সম্রাটই বড় হয় তাহলে শিল্পী কিভাবে একটা সাধারণ মানুষ হিসাবে তারই প্রেয়সীকে সে ছিনিয়ে নিয়ে আসতে পারে, এই ছিল একটা ধারণা। অর্থাৎ শিল্পকর্ম এর সম্পদ দিয়ে একে মেশার করা যায় না, এর পরিণতি, ওর চিন্তা ভাবনা মানবিক প্রেমের থেকে আসে। তো মানবিক প্রেম সকল ঐশ্বর্যের মধ্যে শ্রেষ্ঠ ঐশ্বর্য। এই প্রেমের মহত্ব দেখাতে গিয়ে আমি শেরি ফরহাদ করেছিলাম। আর বাণিজ্যিক ভাবে ছবিটি সফল হয়নি এটা বলা চলে না, এবং এর চেয়ে বেশি আমি আশা করি না। কারণ যখনই আপনি দার্শনিক ভাবে, ফিলসফিক্যালি বা কোন উদ্দেশ্য নিয়ে বা কোন দেশপ্রেম নিয়ে কিছু করতে যান, তখন এখানে ব্যবসাটা ফান্ডামেন্টাল হয় না। ব্যবসাটার উদ্দেশ্য যদি হয় তাহলে আপনার ব্যবসা হবে। এবং জাতিকে এগিয়ে নেওয়ার জন্যে শিল্পী যতক্ষণ পর্যন্ত সরলতার সঙ্গে, সিনসিয়ারিটির সঙ্গে, দেশপ্রেমের সঙ্গে সম্পৃক্ত না হবে ততক্ষণ পর্যন্ত অর্থনৈতিক উন্নতি সম্ভবপর নয়। কারণ আমাদের দেশের মতো দেশে, আমাদের দেশে কেন গোটা বিশ্বে মিডিয়ার ক্ষমতা অত্যন্ত বেশি। অর্থাৎ মিডিয়াতে যদি আপনার কেবলই সামাজিক প্রতিশ্রুতি তারা ব্যবসা উপস্থিত হয়, তাহলে এনার্কি বা উচ্ছৃঙ্খল হবেই মানুষের চিন্তা ভাবনা চেতনা সবকিছু। আর বেশি হবে আমাদের মতো দেশে, কারণ আমাদের তো কিছু নেই। আমাদের এই বোধ শক্তি তো দাঁড়ায়নি
বর্জন করা গ্রহণ করার মতো ক্ষমতা আমাদের মধ্যে নেই। আমরা এমন একটা পর্যায়ে এসেছি যেটা কি যে ভালো, কোনটা যে অশ্লীল, আমরা এই চেতনার চিন্তা ভাবনাও যেন হারিয়ে ফেলছি দিন দিন। আপনি যদি কোনো একটা ফিল্ম মেকারকে বলেন আপনার এটা অশ্লীল, সে কখনো স্বীকার করবে না এটা অশ্লীল, কারণ সে নিজেই বুঝতে পারছে না সে অশ্লীল কিছু করছে। গ্রামবাসীদের বলবেন আমার দ্বারা তাদের কোনো ক্ষতি হবে না। শুনুন 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 শুনুন, ছেড়ে স্কাউন্ডারটার সঙ্গে কথা বলছিলে, ছেড়ে তোমাকে আর কোনোদিন আমি ওর সঙ্গে দেখতে চাই না। আর একদিনও যদি দেখি তো পরিণতি ভালো হবে না। একটা জিনিস খুব জানতে ইচ্ছে করে, আব্দুস সামাদ, আপনি একজন সৃজনশীল চিত্রগ্রাহক হিসেবে যেভাবে প্রশংসিত, ঠিক তেমন ভাবেই হুবহু আমরা বলতে পারি আমাদের দেশে যেসব বাণিজ্য সফল ছবি হয়েছে সেসব অনেক ছবির চিত্রগ্রাহক হিসেবে আপনি কাজ করেছেন। শিল্প এবং বাণিজ্যের যে বিরোধ, এটাকে অতিক্রান্ত করে ওইসব ছবিতে কিভাবে কাজ করেছেন? অ্যাকচুয়ালি হয় কি, বিরোধ নেই, কিন্তু বিরোধটা সেইখানে যখন আপনার লোভ আপনাকে প্রাধান্য লাভ করে আপনার মধ্যে। বাণিজ্য তো হবেই, পৃথিবী বাণিজ্যের উপর নির্ভরশীল, কিন্তু আপনি বাণিজ্যের মতো সামাজিক অঙ্গীকার থাকতে হবে। তো বাণিজ্য আপনার থাকতেই হবে, চলতে তো হবে, কিন্তু এটা যদি আপনার লোভ কাজ করে তখনই কিন্তু আপনি ভালগারের দিকে চলে যান, তখনই আপনি নকলের দিকে চলে যান, তখনই দেশাত্মবোধ হারিয়ে ইন্ডিভিজুয়াল হিসাবে ফ্র্যাঙ্কেস্টাইনের মতো দেশকে খেতে শুরু করে। তো আমি যাদের সঙ্গে কাজ করেছি তাদের এই মনোভাব ছিল না। শিরিফ ফরহাদের পর অনেকদিন বিরতি, 2000 সাল চলছে। আমরা মধ্যে পত্রপত্রিকায় দেখেছি একটি ছবি আপনি তৈরি করছিলেন, ধাক্কা সম্ভবত নাম। ছবিটির ব্যাপারে জানতে চাই। ঢাকার ছবিটা 80% হয়ে গিয়েছিল, তো নানা কারণে আমার একটু অর্থনৈতিক সংকট ছিল, তো অনেকের কাছে অ্যাপ্রোচ করেছে, তারা এগিয়ে আসেন নাই। তার মধ্যে আবার একটু আপনার ভাগ্যের বিপর্যয় বলতে হবে। এফডিসিতে প্রায় 22 রোল এডিটেড ফিল্ম ছিল, 80% ছবি ওইখানে জমা ছিল। আলমারিটা ভেঙে কে যেন ওই মেটেরিয়ালগুলি নিয়ে গেল। তো এই যে বিরাট একটা লস, 22 রিল ফিল্ম, এডিটেড ফিল্ম ডাবিং এর জন্য রেডি, রিলিজের জন্য রেডি হচ্ছে যাচ্ছে, সেটা যদি চুরি হয়ে যায় আমাদের মতো লোক আবার শুরু করা সম্ভবপর হয়ে ওঠে নাই। একদিন 2 দিন করে করে এইভাবে এটা বন্ধ হয়ে গেল। পথ ভুলে নয়, গতিময় শতাব্দীর উপযোগী হয়ে। সিঙ্গার মোটরসাইকেল এনেছে নতুন গতি এই বাংলাদেশে। সিঙ্গার। Picture crystal clear, technology super. So, Singer Color Television. পথ ভুলে নয়, গতিময় শতাব্দীর উপযোগী হয়ে। সিঙ্গার মোটরসাইকেল এনেছে নতুন গতি এই বাংলাদেশে। সিঙ্গার। চলচ্চিত্রকার আব্দুস সামাদ, আমাদের প্রবীণ চিত্রগ্রাহক আব্দুস সামাদ। আমরা তার কাছ থেকে পেয়েছি
বন্ধন, ইন্ধন, 13 নম্বর ফেকুয়াস্তা গার্লেন, রূপবান, আবির্ভাব, ওরা 11 জন, সংগ্রামের মতো বাণিজ্য সফল এবং দর্শক প্রশংসিত ছবি পেয়েছি, আরো অসংখ্য ছবি। আজ আমরা আব্দুস সামাদের কাছ থেকে জানতে চাইব এই মুহূর্তে তিনি কি করছেন। আমি যদি বর্তমানে একটা স্কুল পরিচালনা করছি, স্কুলটা হলো ফিল্ম ইনস্টিটিউট অফ বাংলাদেশ। এটা কোথায়? রাশিয়ান কালচারাল। কবে থেকে চালু করেছেন? এটা 1996 থেকে শুরু করে। খুব একটা প্রচার আমরা লক্ষ্য করিনি। প্রচার হয় কি, আমাদের দেশে স্কুল ইত্যাদি প্রচার খুব একটা হয় না। কেউ সবাই যেন এই সম্বন্ধে লিখা বা এর সম্বন্ধে একটু রিসার্চ ওয়ার্ক করা অনেকটা অনীহা প্রকাশ করা হয়। যাই হোক, স্কুলটা করার উদ্দেশ্য আমার একমাত্র যে আমরা যতক্ষণ পর্যন্ত চলচ্চিত্রের নির্মাণ কৌশল এবং চলচ্চিত্র বিশ্বের কোন কোন জায়গায় স্বীকৃত হয়েছে, কিভাবে স্বীকৃত হয়েছে এবং তার অন্তত সোশিওলজিক্যাল ডেভেলপমেন্টটা যদি আমরা না জানি, তাহলে হয়তো আমাদের পক্ষে ভালো ছবি করা সম্ভবপর হবে না। কারণ আমরা দেখতে পাচ্ছি যে কাহিনী এখন ইম্পর্টেন্ট একটা ব্যাপার না চলচ্চিত্রে, ক্যারেক্টার অ্যানালিসিস একটা ইম্পর্টেন্ট ব্যাপার, বা স্লাইস অফ লাইফ, জীবনের সামান্যতম ঘটনাকে ইলাবোরেশন করে সুন্দরভাবে উপস্থাপনা করা বা ওই ক্যারেক্টারের বিশ্লেষণ করার উপরই ভালো ছবির নন্দনতাত্ত্বিক দিকটা নির্ভরশীল হয়ে দাঁড়িয়েছে। তার সঙ্গে আসবে দেশের অবয়ব, দেশের ইকোলজি, আসবে তার অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, অ্যানথ্রোপোলজিক্যাল ব্যাপার। এই সব যদি আমরা না শিখি বা এর সম্বন্ধে যদি আমাদের ইনফরমেশন না থাকে, তাহলে আমরা ভালো ছবি তৈরি করতে পারবো না বলে আমার বিশ্বাস। সেই ইনফরমেশন গুলো আমি ইয়াং জেনারেশনকে স্কুলের মাধ্যমে দেওয়ার চেষ্টা করি। স্যার ভাই, কষ্ট করে স্টুডিওতে আসার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ। ধন্যবাদ বিশেষ কারণেও দিচ্ছি, এই জন্য শুধু যে আমার ইন্টারভিউ নিয়েছেন তার জন্য নয়, আপনাদের ইন্টারভিউ একটু ভিন্ন স্বাদের। আমাদের দেশে সাধারণত হয় কি, আপনি ঝাল খান, মিষ্টি খান, টক খান ইত্যাদি নিয়ে আলোচনা হয়। চলচ্চিত্র সম্বন্ধে আলোচনা ইন্টারভিউর মধ্যে এই প্রথম, এবং আমি এইটা খুবই এনজয় করেছি। এটা আমার বিশ্বাস আপনারা কন্টিনিউ করবেন। তাহলে হয় কি, কি কারণে আমরা চলচ্চিত্র করি এবং চলচ্চিত্রের বক্তব্যটা কি এবং কতটুকু কি করলে নন্দনতাত্ত্বিক হতে পারে বা এস্থেটিক্যাল চলচ্চিত্রে রূপান্তরিত হতে পারে কি করলে, সেটা জনগণ জানতে পারবে এবং আমাদের দর্শকের সঙ্গে কমিউনিকেশন করার একটা ওয়ে তৈরি হবে। থ্যাংক ইউ ভেরি মাচ এবং আপনাদের সকলকে ধন্যবাদ। 1976 সাল থেকে 2000 সাল, সূর্যগ্রহণ থেকে শেরি ফরহাদ, 25 বছরে মাত্র 3টি ছবি। আমাদের চলচ্চিত্রে এখন সংকট চলছে। আমরা জানি এই সংকটময় মুহূর্তে সুস্থ, বিনোদনমূলক, সামাজিক ছবি পাওয়া কষ্টকর, নিদারুণ সংকট। সেই মুহূর্তে সূর্যগ্রহণ, সূর্য সংগ্রাম কিংবা শেরি ফরহাদের মতো ছবি চাওয়া দুরাশা মাত্র। তবু আমরা হতাশ নই। আমরা আশা করব বাংলাদেশ সরকার, তথ্য মন্ত্রণালয় এগিয়ে আসবেন। অনুদান প্রথা বর্তমানে স্থগিত রয়েছে। অনুদান প্রথা চালু হবে। পরিপূর্ণভাবে একটি ছবি নির্মাণ করার জন্য যে অর্থের প্রয়োজন, অনুদানে সেই অর্থ পাওয়া যাবে। আব্দুস সামাদের মতো সৃজনশীল চলচ্চিত্রকাররা আবার এগিয়ে আসবেন। আমাদের চলচ্চিত্রে বইবে সুবাতাস, এই আমাদের প্রত্যাশা। আমি তো বিদায় নিতে চাই, আমার মনের ওই লজ্জা প্রহরী কেন ডেকে বলে নাই ছুটি নাই। স্বপ্নের হাতে তুলে দে আমারে, আমি তো বিদায় নিতে চাই, আমার মনের ওই লজ্জা প্রহরী কেন ডেকে বলে নাই ছুটি